শুভ সকাল। সরি, এটাই ঢুকানো। শুভ সকাল। শিল্পকতার পক্ষ থেকে আজকের তৃতীয় ক্লাস, বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষার ধারাবাহিকতা। আজকের এই টপিকের ক্লাস আছে আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। যারা যারা ক্লাসের লিঙ্কটা পেয়েছেন একটু লিঙ্ক শেয়ার করবেন। আমি শেয়ার দিচ্ছি। জি, আমি ভালো আছি। আপনারা হয়তো ভালো আছেন। বাংলাদেশের ঠিক আছে, বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষার যে ধারাবাহিকতা, আমরা এটা নিয়ে আলোচনা করব আজকের ক্লাসে। তো একটু দ্রুত লাইভ ক্লাসে আজকে জয়েন হন আপনারা। টপিকটা আজকে একটু শর্ট। বেশ কয়েকটি প্রাতিষ্ঠানিক শিল্প প্রতিষ্ঠান যেগুলো বাংলাদেশের সুনামের সাথে শিল্প শিক্ষার যাত্রাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এইরকম কিছু শিল্প প্রতিষ্ঠান, এটা শুরু কোথা থেকে হলো, এই বিষয়গুলো আজকের ক্লাসের আলোচ্য বিষয়। খুবই ইজি একটা টপিক। আপনারা একটু দ্রুত দ্রুত আমাদের আজকে লাইভ ক্লাসে জয়েন হন। যারা যারা হয়েছেন তাদেরকে ধন্যবাদ। জি, আমি ভালো আছি। আপনারাও হয়তো ভালো আছেন। এবার আসি বাংলাদেশ তথা 1947-এ দেশ ভাগ। তখন কিন্তু এটা বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান হিসেবে ছিল, আপনারা জানেন। এই পূর্ব পাকিস্তান 47-48-এ এসে আমাদের বাংলাদেশের বরেণ্য যে চিত্রশিল্পীরা, চারুশিল্পীরা, যাদেরকে আমরা এক নামে চিনি, জয়নুল আবেদিন, কামরুল হাসান, এস এম সুলতান, শফিউদ্দিন আহমেদ, এই এই শিল্পীরা আসলেই হচ্ছে সেই সময় তারা কলকাতা ভিত্তিক টোটালি যে ভারত উপমহাদেশ, সেই উপমহাদেশের প্রধান শিল্প সাহিত্যের যে কেন্দ্রবিন্দু কলকাতা, এই কলকাতা আর্ট কলেজকে কেন্দ্র করে যে শিল্প শিক্ষার ধারাবাহিকতা চলছিল। তো এই ম্যাক্সিমাম বরেণ্য শিল্পীরা সেখানে শিক্ষায় শিক্ষিত হয়েছেন এবং অনেকে আবার যৌথ বাংলার ভারতবর্ষে বা কলকাতার বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করেছেন। এইরকম অবস্থায় ছিল। তো যখন দেশ ভাগ হয়ে গেল,
তখন আমাদের দেশীয় যে শিল্পীরা তারা কলকাতা থেকে মুভ করলেন বাংলাদেশে, ঢাকায়। তাদের শিল্প সাহিত্য সবকিছুর কেন্দ্রবিন্দু হলো তখন ঢাকা কেন্দ্রিক। তো ঢাকায় যখন আসলেন, কলকাতা থেকে ঢাকায় এসে তারা ঢাকাতে একটি শিল্প প্রতিষ্ঠান বা শিল্প সংস্কৃতি চর্চার একটি কেন্দ্র তৈরি করার জন্য তারা আসলে ঢাকা কেন্দ্রিক একটি চারুকলা প্রতিষ্ঠান যেন হয়, এই জন্য তারা চেষ্টা করলেন। এটাতে সব থেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন হচ্ছে আমাদের শিল্পাচার্য স্যার জয়নুল আবেদিন। তো জয়নুল আবেদিনের অক্লান্ত চেষ্টা পরিশ্রম, তার সাথে যে সহযোগী শিল্পীরা ছিলেন, তাদের নিরলস পরিশ্রমের ফলেই ঢাকায় একটি 1948 সালের ঢাকায় একটি শিল্প প্রতিষ্ঠান, সেটা নাম ছিল হচ্ছে সরকারি চারুকলা ইনস্টিটিউট বা গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট হিসেবে এই প্রথম চারুকলা প্রতিষ্ঠানটি ঢাকার ন্যাশনাল হসপিটালে ঢাকা ন্যাশনাল হসপিটালের নিচতলার কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে তাদের প্রথম যাত্রা শুরু করে। নাম ছিল গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট। এই জায়গাটাতে আমার লাইট পড়তেছে, রিফ্লেকশন। লাইট অফ করলে আবার দেখা যাবে না। এই জায়গাটা কি কি নাম? ন্যাশনাল হসপিটাল, ঢাকার নবাবপুর, জনসন রোড। ঢাকার ন্যাশনাল হসপিটাল নবাবপুর জনসন রোডের যে ন্যাশনাল হসপিটাল, সেটার নিচতলায় কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে প্রথমের যাত্রা শুরু হয়। সেটা হলো গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্ট বা সরকারি চারুকলা ইনস্টিটিউট।
ইনস্টিটিউট। তো এটা বাংলাদেশ কেন্দ্রিক বলছে, ঠিক আছে, 47-এর পর থেকে। তখনও কিন্তু এটাকে বাংলাদেশ বলা যাবে না, পূর্ব পাকিস্তান নামে ছিল, পূর্ব পাকিস্তান নামে ছিল। এটা 1948 সালে, 1948 সালে এটা সৃষ্টি করেন। এটা এই চারুকলা গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্ট সৃষ্টিতে জয়নুল আবেদিন, জয়নুল আবেদিন এর সাথে ছিলেন হচ্ছে সহায়ক শিল্পী হিসেবে কামরুল হাসান, কামরুল হাসান, খাজা শফিক, মুস্তফা মনোয়ার, এই শিল্পীরা, এই শিল্পীদের চেষ্টায় ঢাকা কেন্দ্রিক পূর্ব পাকিস্তান তখন এই 1948 সালে ঢাকার ন্যাশনাল হসপিটালের একটি নিচতলার কক্ষ ভাড়া নিয়ে গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্ট নামে এই চারুকলা প্রতিষ্ঠানটি প্রথম চালু করেন জয়নুল আবেদিনের চেষ্টায়। সহায়ক শিল্পী হিসেবে কামরুল হাসান, খাজা শফিক উদ্দিন, মোস্তফা মনোয়ার, মুস্তফা বশির এরা ছিলেন। আলোর ওই জায়গাটুকু বাদ দিয়ে লেখার চেষ্টা করবো, এরপর ওই জায়গাটায় সমস্যা, আবার লাইট অফ করে দিলে খুবই অন্ধকার লাগে, দেখা যায় না। টিউব লাইট নয় তো, এই জায়গাটুকু আমাকে বাদ দিতে হবে। তো এখানে ন্যাশনাল হসপিটাল একটা পয়েন্ট, এবং প্রথম যে আর্ট গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্ট এটা একটা পয়েন্ট, এবং 48 সালে এটা প্রতিষ্ঠা করেন জয়নুল আবেদিন। এই হলো প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের যাত্রা শুরুর ইতিহাস, ঠিক আছে। এরপরে আসি আরেকটি আলোচনায়। যদি বলি যে আমাদের এই উপমহাদেশের প্রথম শিল্প শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এর যাত্রা শুরু হয় কখন? উপমহাদেশের, আমরা বাংলাদেশের যদিও টপিকটা আলোচনা করছি, উপমহাদেশের প্রথম শুরু হয়েছিল উপমহাদেশে প্রথম হয়েছিল হচ্ছে 1850 সালে। 1850 সালে উপমহাদেশে বেশ কয়েকটি জায়গায়, গুরুত্বপূর্ণ জায়গাগুলো যেখানে যেখানে ব্রিটিশদের প্রভাব, ব্রিটিশদের আনাগোনা সব থেকে বেশি হয়েছিল, সেই জায়গাগুলোতে এর মধ্যে হচ্ছে একটি মাদ্রাজ বা চেন্নাই। এই মাদ্রাজে প্রথম 1850 সালে একজন ব্রিটিশ আলেকজান্ডার হ্যারিং, তিনি প্রথম শিল্প শিক্ষার জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন, এটা মাদ্রাজ স্কুল অফ আর্ট। উপমহাদেশ প্রথম 1850 সালের দিকে, এবং 1850 সালের পরেই ভারতে, উপমহাদেশের প্রথম এটা
এবং পরবর্তীতে আসলো হচ্ছে আমাদের কলকাতা স্কুল অফ আর্ট। এটিও প্রায় 1850 সালের কাছাকাছি সময়ে কলকাতা স্কুল অফ আর্ট প্রতিষ্ঠিত হয় এবং এই কলকাতা স্কুল অফ আর্ট এখানেই মূলত এটা 1896 সালে 1896 সালে ই বি হ্যাভেল, ঠিক আছে, এই ভদ্রলোক 1896 সালে ইবি হ্যাভেল যখন তিনি কলকাতা স্কুল অফ আর্টের, তিনি এর আগে কিন্তু মাদ্রাজে ছিলেন, এখান থেকে কলকাতা স্কুল অফ আর্টের যখন তিনি প্রধান হিসেবে আসলেন, তো সেই সময়ে 1896 সালে এসে তিনি আমাদের এখানে প্রাচ্যকলা, প্রাচ্য শিল্প এর সাথে পাশ্চাত্য বাস্তববাদ, এই কলকাতাতে এসে প্রাচ্য শিল্প ট্রেডিশন যেটা আমাদের, এই প্রাচ্য শিল্প ট্রেডিশনের সাথে পাশ্চাত্য বাস্তববাদ যেটা আমাদের ইউরোপীয় রিয়েলিজম এর সাথে প্রাচ্য শিল্প সংস্কৃতির একটা মেলবন্ধন তৈরি করেছিলেন ইভি হ্যাভেল। এবং ইভি হ্যাভেলের দ্বারাই এখানে আমাদের কলকাতা স্কুল অফ আর্টের একটা ভালো প্রসার ছিল এবং প্রাচ্য শিল্পের যে ট্র্যাডিশন, এই ট্র্যাডিশনটাকে প্যারিসে এবং ইংল্যান্ডে তিনি প্রথম প্রচার করেছিলেন ইভি হ্যাভেল। এবং তার একনিষ্ঠ প্রচেষ্টায়, ইভি হ্যাভেলের একনিষ্ঠ প্রচেষ্টায় এই কলকাতা স্কুল অফ আর্টের প্রাচ্য শিল্পের যে ট্র্যাডিশন, যেটা পরবর্তীতে নব্য বেঙ্গল চিত্ররীতি বা নব্য বঙ্গীয় ধারার যে শিল্পধারা, সেই শিল্পধারা অবনীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে পরবর্তীতে নব্যবঙ্গীয় চিত্ররীতির নতুন একটি ধারা সৃষ্টি করেন এবং এই কলকাতা স্কুল অফ আর্ট থেকে পরবর্তীতে শান্তিনিকেতন, বিশ্বভারতীর যে শিল্পযাত্রাগুলো এখান থেকে কিন্তু সৃষ্টি হয়েছিল। তো এখানে সর্বোচ্চ সহায়তাকারী ছিলেন হচ্ছে ইভি হ্যাভেল। ইভি হ্যাভেল কলকাতা স্কুল অফ আর্টকে অনেক বেশি জনপ্রিয় করে তোলেন, অনেক বেশি আধুনিক করে তোলেন, যার পরবর্তীতে প্রাচ্য শিল্প এবং পাশ্চাত্য শিল্পের যে ট্র্যাডিশন, এই প্রাচ্য শিল্পের ধারায় সব থেকে বেশি অনুপ্রাণিত হয়ে বা নিজস্ব স্বদেশী আন্দোলন যেটা হলো, এটা শেষের দিকে যখন 1905 সালের দিকে, অলরেডি ব্রিটিশ শাসনের শেষ দিকে এসে যখন ব্রিটিশদের বিরুদ্ধে দেশের মধ্যে আমাদের এই ভারত উপমহাদেশে বাংলাদেশে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছিল, স্বদেশী আন্দোলন চলছিল, নিজস্ব ধারায় ফিরে আসার চেষ্টা হচ্ছিল, তো এই স্বদেশী আন্দোলন বা স্বধারায় ফিরে আসার আন্দোলনগুলোর মধ্যে চিত্রশিল্পীরা যে ভূমিকা রেখেছিলেন তার মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুর তিনি চেষ্টা করলেন যে শুধু পাশ্চাত্য রিয়েলিজম যে বাস্তববাদী চিত্রকলার যে ধারাটা, এটাকে আমরা একটু নেগলেক্ট করে আমাদের নিজস্ব যে চিত্রধারা রয়েছে এটাকে হাইলাইট করার জন্য তিনি নব্যবঙ্গীয় চিত্ররীতি, এই নব্যবঙ্গীয় চিত্ররীতির মধ্যে থাকতেছে হচ্ছে রাজপুত, মুঘল মিনিয়েচার, আমাদের অজন্তা চিত্রশৈলী এবং চীন জাপানের প্রাচ্য দেশীয় বা প্রাচ্য এশীয় শিল্প, এই শিল্পগুলোকে একত্রিত করে
নব্য বঙ্গীয় চিত্ররীতির প্রবর্তন করেছিলেন? কলকাতা কেন্দ্রিক। 1905-এ যখন কলকাতায় নব্যবঙ্গীয় চিত্ররীতি ধারার সৃষ্টি করলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, এটা একটা শিল্প আন্দোলন বলা যেতে পারে। ঠিক 1904 সালে বর্তমান বাংলাদেশ বর্তমান বাংলাদেশ, তখন এটা পুরোটাই 1904 সালে, তো তখন এটা আমাদের ভারতীয় উপমহাদেশ বা ব্রিটিশ শাসনের অধীনে ছিল। তো যদি বলি বর্তমান বাংলাদেশে প্রথম শিল্প প্রতিষ্ঠান কোনটি, চারুকলার শিল্প শিক্ষা প্রতিষ্ঠান প্রথম কোনটি ছিল, তাহলে সেটি হবে 1904 সালে যশোর রোডে মহেশ্বর পাশা। মহেশ্বর পাশা গ্রামে শশীভূষণ শশীভূষণ পাল কেন্দ্রিক প্রতিষ্ঠিত মহেশ্বর পাশা স্কুল অফ আর্ট। এই শশীভূষণ পাল প্রতিষ্ঠিত মহেশ্বর পাশা স্কুল অফ আর্ট আমাদের বর্তমান বাংলাদেশ, তখন এটা ভারত উপমহাদেশের ব্রিটিশ শাসনের অধীনে ছিল। তো 1904 সালে বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত শিল্প শিক্ষার স্কুল হচ্ছে মহেশ্বর পাশা স্কুল অফ আর্ট, শশীভূষণ পাল কর্তৃক প্রতিষ্ঠিত। যশোর রোডের ওইদিকে, ঠিক আছে, মহেশ্বর পাশা গ্রামে। এইখান থেকেই যদি বলি সব থেকে পুরনো বাংলাদেশের সব থেকে পুরনো শিল্প প্রতিষ্ঠান হিসেবে এই মহেশ্বর পাশা স্কুল অফ আর্টকেই ধারণা করা হয়, বা স্কুল অফ আর্টকে বলা হয় বাংলাদেশের প্রথম শিল্প শিক্ষা প্রতিষ্ঠান। আর আমাদের আধুনিক বাংলাদেশের, একবারে স্বাধীন বাংলাদেশের প্রথম শিল্প প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ, যেটা গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ আর্ট হিসেবে প্রতিষ্ঠা পায়। তাহলে 1904 থেকে আমাদের প্রথম যাত্রা শুরু। এই যাত্রার এখনো চলতেছে, যাত্রার শেষ হয়নি। এই 1904-এ শুরু, 1948-এ স্বাধীন বাংলাদেশে, সরি, পূর্ব পাকিস্তানে 1948 সালে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ই হচ্ছে আমাদের ভূখণ্ডের মধ্যে প্রথম একটি ভালোভাবে ভালোভাবে চালু হওয়া, বা সরকারিভাবে পরবর্তীতে এটা সরকারিভাবে চালু হওয়া প্রথম একটি শিল্প শিক্ষা প্রতিষ্ঠান, যা দেশ বরেণ্য চিত্রশিল্পী জয়নুল আবেদিনের হাত দিয়ে সৃষ্টি। তো এই মহেশ্বর পাশাটা হচ্ছে সব থেকে পুরনো।
ছাপচিত্র শিল্পের যাত্রায় যার অবদান সব থেকে বেশি, আহ শিল্পী শফিউদ্দিন আহমেদ। ভাস্কর্য শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্য শিক্ষা বা ভাস্কর্য ডিপার্টমেন্ট কেন্দ্রিক শিক্ষার প্রথম যিনি অবদান রেখেছিলেন তিনি হচ্ছেন নবেরা আহমেদ। ছাপচিত্রের যাত্রায় যার অবদান আছে তিনি হচ্ছে শফিউদ্দিন আহমেদ। তো এইরকম গুণী ব্যক্তিরা, গুণী শিল্পীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান আকর্ষণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্প শিক্ষাকে প্রসারিত করার জন্য, যেহেতু এটি সমস্ত বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অত্যন্ত প্রাচীন, এবং এই শিল্পকলা সৃষ্টির পেছনে যে বরেণ্য শিল্পীদের অবদান, তিনারা অবশ্যই গুণী মানুষ, এবং সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা সৃষ্টি হয় সেটা সমস্ত বাংলাদেশের শিল্প সাহিত্যকেই মানে কি কি বলে এটাকে, শিল্প সাহিত্যকে এরা হচ্ছে প্রতিনিধিত্ব করে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভাস্কর্য শিক্ষা যার অবদান সব থেকে বেশি তিনি নবেরা, এবং ছাপচিত্রের যাত্রায় শফিউদ্দিন আহমেদ। এইরকম ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টোটাল 8টা ডিপার্টমেন্ট রয়েছে। ঠিক আছে, এবং 8টা ডিপার্টমেন্ট কি কি সেগুলো আপনাদের বইয়ে লেখা আছে। ড্রয়িং অ্যান্ড পেন্টিং, তারপরে হচ্ছে ছাপচিত্র, যেটাকে আমরা বলি হচ্ছে প্রিন্ট মেকিং, প্রাচ্যকলা যেটা হচ্ছে ওরিয়েন্টাল আর্ট, আর রয়েছে হচ্ছে মৃৎশিল্প, ভাস্কর্য এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস। এবং শিল্পকলার ইতিহাস সর্বশেষে এই বিভাগটি বা এই ডিপার্টমেন্টটি চালু হয়। শিল্পকলার ইতিহাস বিভাগটি চালু হওয়ার ফলে এখানকার শিক্ষার্থী শিল্পীরা আমাদের শিল্প শিক্ষার তত্ত্বীয় বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট জ্ঞান লাভের সুযোগ পায়, এবং একটু তথ্য পড়াশোনা, বা আমরা যে মনে করি যে শুধু চারুকলায় এদের প্র্যাকটিক্যাল কাজগুলো সব থেকে বেশি হয় তা নয়। এখানে তথ্যীয় যে বিষয়গুলো রয়েছে, শিল্প শিক্ষার ইতিহাস, বিভিন্ন ঘটনা, শিল্পের যাত্রা, সব বিষয়গুলোই এখানে পড়াশোনার জন্য শিল্পকলার ইতিহাস যে বিভাগটি রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যদি বলি প্রথম প্রতিষ্ঠান বাংলাদেশ ভূখণ্ডে, সেটা হচ্ছে 1904-এ মহেশ্বর পাশা স্কুল অফ আর্ট, শশীভূষণ পাল কর্তৃক প্রতিষ্ঠিত, মহেশ্বর পাশা গ্রামে, যশোর রোডে। ঠিক আছে। আর বাংলাদেশে বাংলাদেশে যখন দেশ ভাগ হয়ে গেল, দেশ ভাগের পর 1948 সালে পূর্ব পাকিস্তানে প্রথম প্রতিষ্ঠান, যখন দেশ ভাগ হয়ে 47 সালে এপার ওপার মানুষ যার যেখানে স্থান ধর্মের ভিত্তিতে এদেশ থেকে কিছু মানুষ ওদেশে চলে গেল, আবার ভারত থেকে কিছু মানুষ আমাদের বাংলাদেশে মুভ করলো। এই যে মানুষের স্বদেশ ত্যাগ, আবার কেউ এক দেশ থেকে অন্য দেশ যে যার মতো যে মুভ করলো, তো বাংলাদেশ কেন্দ্রিক যে শিল্পীরা ছিল যাদের জন্মস্থান বাঙালি, যারা জাতিগতভাবে বাঙালি মুসলমান, তারা তখন যে ঢাকায় মুভ করলো কলকাতা থেকে দেশ ভাগের পর, এই শিল্পীরা তখন তো তাদের প্রতিষ্ঠান ছিল হচ্ছে কলকাতা স্কুল অফ আর্ট। তো সেই স্কুল অফ আর্ট তো আর নেই, তারা তো আর শিল্প চর্চা করবে কিভাবে? তখন ঢাকায় এসে ঢাকা কেন্দ্রিক, যেহেতু ঢাকা রাজধানী, তো ঢাকা কেন্দ্রিক তারা চিন্তা ভাবনা করলো যে এখানে একটা শিল্প শিক্ষা প্রতিষ্ঠান তারা গড়ে তুলুক, শিল্প সংস্কৃতির চর্চা হোক। এবং অলরেডি বাংলাদেশের ধর্মীয় বিভিন্ন রকমের গোঁড়ামি, বিভিন্ন রকমের অপসংস্কৃতি, কুসংস্কার, এই সবগুলোকে, এই চড়াই উতরাইগুলোকে পেরিয়ে শিল্পী জয়নুল আবেদিনের উদ্যোগ এবং অন্যান্য সহশিল্পী যারা ছিলেন, কামরুল হাসান, মুস্তফা মনোয়ার, শফিউদ্দিন আহমেদ, সবার চেষ্টায় তারা প্রথম বেসরকারি ভাবে যে যাত্রা শুরু করলেন, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুরুটা। এটা হয়েছিল হচ্ছে ন্যাশনাল হসপিটালের নিচতলায় 2-1টি রুম ভাড়া নিয়ে তারা প্রথম ভাবে স্কুলটি প্রতিষ্ঠা করলেন। এটা গভর্নমেন্ট স্কুল অফ আর্ট হিসেবে, গভর্নমেন্ট স্কুল অফ আর্ট ইনস্টিটিউট হিসেবে এটা যাত্রা শুরু হয়। পরবর্তীতে পূর্ব পাকিস্তান এটা
এটা নিয়ে আলোচনা করবো। যে পরবর্তীতে পূর্ব পাকিস্তান, এটা হলো 1954 সালে যখন এটা ওই ন্যাশনাল হসপিটাল থেকে বর্তমান যে অবস্থান ঢাকা চারুকলার, সেটা হলো শাহবাগে, এই স্থানে 1954 সালে তারা মুভ করে এই প্রতিষ্ঠানটি। 1954 সালে এখানে আসার পর 1963 সালে এটা পূর্ব পাকিস্তান চারুকলা ইনস্টিটিউট হিসেবে, চারুকলা মহাবিদ্যালয়, পূর্ব পাকিস্তান চারুকলা মহাবিদ্যালয়, চারু ও কারুকলা মহাবিদ্যালয় হিসেবে এটা নামকরণ হয়। এবং 1983 সালে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইনস্টিটিউট হিসেবে অন্তর্ভুক্ত হয়। এবং সর্বশেষ 2008 সালে এটি আবার চারুকলা অনুষদে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে, ইনস্টিটিউট থেকে চারুকলা অনুষদ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত হয়। এবং এটাতে টোটাল 8টি ডিসিপ্লিন বা 8টি বিভাগে প্রত্যেক বছরে নতুন নতুন শিক্ষার্থী সেখানে ভর্তি হয় এবং তাদের শিল্পকলা, এবং শুধু শিল্পকলা চর্চা বা শিক্ষার্থী শিক্ষায় নয়, এটা পুরো বাংলাদেশের শিল্প সংস্কৃতির আধার বলা যেতে পারে। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বাংলাদেশের শিল্প সংস্কৃতি, জাতীয় দিবস, জাতীয় উৎসবগুলোকে তারা উদযাপন করে এবং আমাদের নিজস্ব সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরে। যেমন মঙ্গল শোভাযাত্রা, আমাদের শহীদ মিনারের আলপনা অঙ্কন, যেটা আমরা 21শে ফেব্রুয়ারিতে রাতে করে থাকি। তো এই বিষয়গুলো এবং জাতীয় দিবসগুলোকে উদযাপন করা, এই বিষয়গুলোকে, আমাদের সংস্কৃতিকে তুলে ধরার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। আটকে আছে নাকি? এটা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রার কথা। এখন পরবর্তীতে ঢাকার বাইরে প্রথম হচ্ছে চট্টগ্রাম। প্রথম চারুকলা ইনস্টিটিউট ঢাকার বাইরে চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউট, এটা 1969 বাংলা বিষয়ের ঢাকার বাইরে প্রথম চট্টগ্রামে, ঢাকার বাইরে প্রথম চট্টগ্রামে 1969 বাংলা বাংলা বিষয়ের বা বাংলা সাবজেক্টের একটি সহশিক্ষা পাঠ বা সহশিক্ষা কার্যক্রম হিসেবে এই 69 এটি চালু হয়। ঠিক আছে, এটি চালু হয় এবং এটার ক্লাস নেওয়ার জন্য আসেন হচ্ছে রশিদ চৌধুরী।
শিল্পী রশিদ চৌধুরী এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একটি সহশিক্ষা কার্যক্রম হিসেবে যখন 1969 সালে এটি চালু হয়, তখন এখানে শিল্পী হিসেবে রশিদ চৌধুরী এসে ক্লাসগুলো নিতেন। এবং রশিদ চৌধুরীর চেষ্টাতেই 1970-এ চারুকলা বিভাগ এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। বাংলাদেশের প্রথম চারুকলা বিভাগ চালু করেছিল হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রথম চারুকলা বিভাগ চালু করেছিল হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এটা একটা 3 স্টার কোশ্চেন। এবং রশিদ চৌধুরীর হাত ধরে এটা যাত্রা শুরু হয়। আর যেহেতু এটি প্রথমে বাংলা বিষয়ের একটি সহশিক্ষা কার্যক্রম হিসেবে চালু হয়েছিল, অপশনাল সাবজেক্ট হিসেবে, কিন্তু পরবর্তীতে রশিদ চৌধুরীর চেষ্টায় 1970-এ ঢাকার বাইরে প্রথম চট্টগ্রামেই এই চারুকলা বিভাগ চালু হয়েছিল। দেশের প্রথম চারুকলা বিভাগ চালু হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো এটা চট্টগ্রাম কেন্দ্রিক গেল। পরবর্তীতে আহ উত্তরবঙ্গের প্রথম যদি চারুকলার প্রতিষ্ঠান বলা হয়, সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি চারুকলা অনুষদ। উত্তরবঙ্গের 1976 সালে উত্তরবঙ্গের প্রথম চারুকলা মহাবিদ্যালয় নামে এটা প্রথম চারুকলা কলেজ বা আর্ট কলেজ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে, এবং পরবর্তীতে এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পরিণত হয়। তো উত্তরবঙ্গের প্রথম হচ্ছে শিল্প প্রতিষ্ঠান 1976 সালে প্রতিষ্ঠিত হয় জয়নুল আবেদিনের জন্মবার্ষিকীতে। 29 ডিসেম্বর জয়নুল আবেদিনের জন্মবার্ষিকীতে এই প্রথম উত্তরবঙ্গে 1976 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলার যাত্রা শুরু। এটা 1983 নাকি 84, 1984 সালে এটি
নিজস্ব বর্তমান যেটা নিজস্ব স্থানে এটির ভবন নির্মাণ শুরু হয় এবং স্থাপন হয় এবং 1993 বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সরি 94, 10 বছর পরে। এই তো। আটটি ডিসিপ্লিন এটা বর্তমানে শিক্ষা প্রদান করা হয়, মাস্টার্স রয়েছে এবং সর্বশেষ হচ্ছে হিস্ট্রি অফ আর্ট। আমাদের হাবিব স্যার এই হিস্ট্রি অফ আর্টের প্রথম ব্যাচের শিক্ষার্থী। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা এটা গেল। 1976 এটার প্রতিষ্ঠা হয় উত্তরবঙ্গের প্রথম শিল্প শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে। এইটুকুই গুরুত্বপূর্ণ বিষয়, বাকিগুলো আপনারা দেখবেন, এগুলো ততটা গুরুত্বপূর্ণ নয়, তবে করতে হবে। ও, 1978 হবে স্যার। সরি সরি সরি, এত এত সাল মুখস্থ করতে হবে। তো উত্তরবঙ্গের গেল। এরপরে আসি, আমাদের যে প্রথম প্রতিষ্ঠান ছিল শঙ্কর পাশা। ঠিক আছে, শঙ্কর পাশা স্কুল অফ আর্ট। এই শঙ্কর পাশা স্কুল অফ আর্ট পরবর্তীতে এটি, সরি শঙ্কর পাশা বলছি, মহেশ্বর পাশা। আরে বাবা, এই মহেশ্বর পাশা স্কুল অফ আর্ট পরবর্তীতে খুলনা আর্ট কলেজ, এই খুলনা আর্ট কলেজ পরবর্তীতে খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি চারুকলা ইনস্টিটিউটে রূপান্তরিত হয়। তাহলে এটা 1938 সালে
সরি 38 না রে বাবা, 83। 1983-তে এটা হয়, আর এটা হলো 2009। 2009-এ এই মহেশ্বর পাশা থেকে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা ইনস্টিটিউট, এই খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বা পূর্বের বা সে সূত্রপাতটাই হয়েছিল মহেশ্বর পাশা স্কুল থেকে। এটি পরবর্তীতে খুলনা আর্ট কলেজ হয়, এবং খুলনা আর্ট কলেজ থেকে পরবর্তীতে এটি 2009 সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে রূপান্তরিত হয়। এটা এই খুলনা বিশ্ববিদ্যালয় দক্ষিণবঙ্গের পুরো শিল্প সংস্কৃতিকে পরিচালনা করে বা উপস্থাপন করে, এবং উত্তরবঙ্গের চারুকলাকে প্রতিনিধিত্ব করে হচ্ছে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি চারুকলা অনুষদ। আর ঢাকা কেন্দ্রিক যে চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ, এটা সমস্ত বাংলাদেশের শিল্প সংস্কৃতিকেই ধারণ করে এবং চর্চা করে। এই গেল মোটামুটি গুরুত্বপূর্ণ যে আর্ট কলেজগুলো বা চারুকলা অনুষদগুলো পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আয়ত্তাধীন হয়ে এগুলো পরিচালিত হচ্ছে। তো এগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার প্রতিষ্ঠা, এটা একটা গুরুত্বপূর্ণ সালটা মনে রাখবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার প্রতিষ্ঠাকাল, খুলনা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি, এবং প্রথম এই বাংলা ভূখণ্ডের প্রথম আর্ট এই প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান হিসেবে মহেশ্বর পাশা স্কুল অফ আর্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হতে পারে। ঠিক আছে। এর পরবর্তীতে এসে আহ প্রথম হলো একটা জাতীয় কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, এটা 2008-এ। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, এটা হচ্ছে 2019-20 শিক্ষাবর্ষ থেকে 19-20 শিক্ষাবর্ষ থেকে চারুকলা অনুষদ, চারুকলা একটা বিভাগ আছে এখনো, চালু হয়, এবং 2012-তে
এবং 2010-এ। এই বিশ্ববিদ্যালয়গুলোতে পরবর্তীতে এবং সারা দেশে মোট মোট 60টি সরকারি বিশ্ববিদ্যালয়ে চারুকলা শিক্ষা চালু আছে সারা দেশে। মোট 60টি সরকারি বিশ্ববিদ্যালয়ে চারুকলা শিক্ষা চালু আছে। তাহলে 2008-9 শিক্ষাবর্ষের দিকে এটা আগে ধরা হয়ে থাকে এবং এই শিক্ষাবর্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের সৃষ্টি হয় এবং 2019-20 শিক্ষাবর্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া যেটা, সেখানে চারুকলা বিভাগ চালু হয় এবং 2012-তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ অনুষদ চালু হয় এবং 2010-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা চালু হয়। এইভাবে সারা দেশে মোট টোটাল 60টি বিশ্ববিদ্যালয়ে সরকারি পৃষ্ঠপোষকতায় প্রাতিষ্ঠানিকভাবে শিল্প শিক্ষার যাত্রা শুরু হয় এবং চলমান রয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র করে যে শিল্প শিক্ষার প্রতিষ্ঠানগুলো চালু রয়েছে, এটি একটি দেশের শিল্প সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধারণ করে এবং রুচিশীল এবং নান্দনিক জাতি হিসেবে তৈরি করার জন্য এই শিল্পী এবং শিক্ষার্থীরা দেশব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই হলো আজকের ক্লাসের মোটামুটি বিষয়। এখন আমরা একটু দেখব যে বেসরকারি ভাবে কিছু কিছু প্রতিষ্ঠান, বেসরকারি ভাবে কিছু কিছু প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এগুলোর মধ্যে দেখি হচ্ছে এগুলোর মধ্যে ঢাকা আর্ট কলেজ, শান্তা মারিয়াম, নারায়ণগঞ্জ আর্ট কলেজ, আর রয়েছে হচ্ছে রাজশাহী আর্ট কলেজ,
ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ। এই বেসরকারিভাবে এই প্রতিষ্ঠানগুলো বেসরকারিভাবে এই প্রতিষ্ঠানগুলো শিল্প শিক্ষা চালু করেছেন এবং আর্ট কলেজ বা সরি চারুকলা বিভাগ বা চারুকলা অনুষদ হিসেবে এই বেসরকারি প্রতিষ্ঠানগুলো শিল্প শিক্ষার প্রাতিষ্ঠানিক রূপদান করেছেন ঢাকা আর্ট কলেজ, শান্তা মরিয়ম কলেজ এবং শান্তা মরিয়ম বিশ্ববিদ্যালয়ে এই চারুকলা অনুষদ চালু রয়েছে, নারায়ণগঞ্জ আর্ট কলেজ, রাজশাহী আর্ট কলেজ, বগুড়া আর্ট কলেজ, ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ। এইরকম অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে বেসরকারিভাবে শিল্প শিক্ষার আর কার্যক্রমগুলো পরিচালনা করতেছেন সরকারি বেসরকারি বিভিন্ন উদ্যোগে। এবং আরেকটি বিষয় বলে রাখি যে বাংলাদেশের মাধ্যমিক স্কুলগুলোতে প্রথম 2012 সালে মাধ্যমিক স্কুলগুলোতে 2012 সালে পাঠ্যপুস্তক 2012 সালে প্রথম মাধ্যমিক স্কুলগুলোর পাঠ্যপুস্তকে চারু ও কারুকলা বিষয়টি অন্তর্ভুক্ত হয় এবং পরবর্তীতে 2023 সালে এই চারু ও কারুকলা বিষয়টিকে শিল্প ও সংস্কৃতি নামে পুনরায় চালু করা হয়। ঠিক আছে, এখন প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো শিল্প শিক্ষার ধারাবাহিকতাটা বজায় রেখেছিল, এই শিল্প শিক্ষার ধারাবাহিকতার উন্নয়নের জন্য বাংলাদেশ সরকার 2012 সালে পাঠ্যপুস্তকে একটি ঐচ্ছিক বিষয় হিসেবে চারু ও কারুকলা সাবজেক্টটি অন্তর্ভুক্ত করেন এবং পরবর্তীতে 2023 সালে এই সাবজেক্টটিকে শিল্প সংস্কৃতি নামে পুনরায় বহাল করেন। তো যখন মাধ্যমিক স্কুলগুলোতে এই শিল্প শিক্ষার বিষয়গুলো ছাত্রছাত্রীদেরকে জানানো হবে, এরা পরবর্তীতে গিয়ে ইউনিভার্সিটি লাইফে এরা এই শিল্প প্রতিষ্ঠানগুলো যেগুলো সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যে চারুকলা অনুষদগুলো বা বিভাগগুলো চালু রয়েছে, এগুলোতে গিয়ে তারা সেই শিল্প শিক্ষা যাদের যার আগ্রহ থাকে, অনেকে বাধ্য হয়ে ভর্তি হন বিভিন্ন কোথাও চান্স না পেয়ে, তো এই বিষয়গুলো যখন আবার তারা ইউনিভার্সিটি লাইফে এটার পরে অনার্স মাস্টার্স করবে, তখন তারা শিল্প সংস্কৃতিটাকে অনেকটাই ধারণ করবে এবং এভাবেই দেশ বরেণ্য শিল্পীরা গড়ে উঠবে। বাংলাদেশের শিল্প যাত্রাটাকে তারা স্বাভাবিকভাবে বজায় রাখবে এবং সামনে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশায় বাংলাদেশ সরকার এই মাধ্যমিক স্কুলগুলোতে এটা চালু করেছিলেন। এখন এখানে একটা বলার বিষয় রয়েছে যে শিল্পী হাশেম খান পাঠ্যপুস্তক অলংকরণ, পাঠ্যপুস্তকের যে ইলাস্ট্রেশন এর বিষয় আশয়গুলো শিল্পী হাশেম খান অত্যন্ত দক্ষতার সাথে কাজগুলো করে থাকেন এবং উনি একজন গুণী মানুষ। এই শিল্পী হাশেম খান প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষার মাধ্যমিক স্কুলগুলোর পাঠ্যপুস্তক অলংকরণ বা এর সাথে অন্তর্ভুক্তকরণের ক্ষেত্রে একজন প্রধান ব্যক্তি, যার ভূমিকা
রয়েছে এই পাঠ্যপুস্তকের অলঙ্করণ এবং পাঠ্যপুস্তকটিকে মাধ্যমিক স্কুলগুলোর সাথে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে হাশেম খানের অবদান রয়েছে। এই হাশেম খানের অবদানেই আমাদের মাধ্যমিক স্কুলগুলোর পাঠ্যপুস্তকে এই চারু ও কারুকলা বিষয়টি অন্তর্ভুক্ত হয়। তো এই গেল আজকে আমাদের বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষার ধারাবাহিকতার আলোচনা। আপনারা একটু চেষ্টা করবেন যে মহেশ্বর পাশা স্কুল থেকে শুরু করে বেঙ্গল স্কুল অফ আর্ট, এই বিষয়টা ঠিক আছে, ইভি হ্যাভেলের বিভিন্ন সহযোগিতা, আমাদের অবনীন্দ্রনাথ ঠাকুরের দেশীয় শিল্প সংস্কৃতির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ, যার ফলে নব্যবঙ্গীয় শিল্পধারার সৃষ্টি হলো। এই আন্দোলন, এর স্বদেশী আন্দোলন থেকেই এই ধারাগুলো সৃষ্টি হলো। কিন্তু তার পরবর্তীতে এসে জাস্ট আমাদের সক্রিয়ভাবে প্রাতিষ্ঠানিক যে যাত্রাটা শুরু হয়েছিল সেটা 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সূচনা লগ্ন থেকেই এই যাত্রা শুরু। এবং ঢাকার বাইরে প্রথম হচ্ছে চারুকলা বিভাগ চালু হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1969-এ। এটা চালু হয়, 70-এ এসে এটা সম্পূর্ণ বিভাগ হিসেবে চালু হয়। শিল্পী রশিদ চৌধুরী এটাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর ঢাকার বাইরে উত্তরবঙ্গে আমাদের প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয় 1978 সালে 8 বছর পর 1978 সালে প্রথম আর্ট কলেজ হিসেবে বা চারুকলা মহাবিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষদে রূপান্তরিত হয়। তো এইভাবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় পরবর্তীতে চালু করেন চারু ও কারুকলাকে। এইভাবে প্রতিনিয়ত চারু ও কারুকলার বহু শিক্ষার্থী বাংলাদেশের সমস্ত যে বিশ্ববিদ্যালয়গুলোতে চারু কারুকলা রয়েছে সেখান থেকে এরা অনার্স ডিগ্রি নিয়ে বের হচ্ছে এবং সারা বাংলাদেশে বিভিন্ন পেশায় নিয়োজিত হচ্ছে। আধুনিকায়ন হচ্ছে শিল্পের, যার ফলে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ডিজিটাল আর্টিস্ট হিসেবে অথবা পত্রিকাগুলোর শিল্পী হিসেবে বা প্রতিষ্ঠানের শিল্পী হিসেবে তারা তাদের নিজ নিজ কর্মপেশায় নিয়োজিত হচ্ছেন। তো সুতরাং এইগুলো আমাদের প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষার ধারাবাহিকতা। আজকের ক্লাস এখানেই শেষ। মোটামুটি আপনাদের প্রশ্ন থাকলে বলতে পারেন। কমেন্ট গুলো চেক করি। ওকে, তাহলে ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ক্লাসে। আজকে শিল্পকথা পেজের আমাদের বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষার ধারাবাহিকতার ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন।